সম্প্রতি স্টিভেন স্পিলবার্গের একটা অসাধারণ মুভি ডিসক্লোজার ডে রিলিজ করেছে। এটা কিন্তু অন্যান্য এলিয়েন মুভির মতন নয় যেখানে পৃথিবী রক্ষার জন্য মানুষ ও এলিয়েনের যুদ্ধ হবে। তাহলে এখন প্রশ্ন, এইটাকে মডার্ন ডে মাস্টারপিস কেন বলা হচ্ছে? তো সেইটা জানতে হলে এই সুন্দর গল্পটা শেষ অবধি দেখো, কারণ এটা মুভি নয় বরং মানব জাতির উদ্দেশ্যে একটা বার্তা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর ড্যানিয়েল কেলনার এসছে আমেরিকার ভার্জিনিয়ার একটা স্টেডিয়ামে বক্সিং ম্যাচ দেখতে। তার কাছে রয়েছে একটা ব্যাগ। এমন সময় মার্কিন সরকারের গোপন সংস্থা ভার্টেক্স কর্পোরেশনের দুজন সদস্য ড্যানিয়েলকে অপহরণ করে নিয়ে যায় ভার্টেক্স হেডকোয়ার্টারের সিইও নোয়া স্ক্যানলানের কাছে। তবে তারা শুধু ড্যানিয়েলকে ধরেই আনেনি, বরং তার প্রেমিকা জেনকেও ধরে এনেছে। আসলে ড্যানিয়েল ওয়ার্ডেক্স কোম্পানি থেকে কিছু গোপন জিনিস চুরি করেছে, যার মধ্যে ছিল একটা এলিয়েন টেক ডিভাইস, কিছু গোপন নথি এবং অসংখ্য ভিডিও সহ হার্ড ড্রাইভ। এখন নোয়া সেই ডিভাইস এবং হার্ড ড্রাইভগুলো চায়, না হলে তাদের জন্য অপেক্ষা করছে বিপদ। ড্যানিয়েল বুঝতে পারে যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে পালাতে হবে, তাই বাধ্য হয়ে সে তার পকেট থেকে আরও একটা এলিয়েন ডিভাইস বের করে, যা সে এতক্ষণ নোয়ার থেকে লুকিয়ে রেখেছিল। দেখা যায় এই ডিভাইসটিও তার ব্যাগে থাকা ডিভাইসের মতনই দেখতে। নোয়ার লোকেরা ড্যানিয়েলকে গুলি করতে যায়, কিন্তু নোয়া বলে, থামো, তোমরা যদি ওকে গুলি করতে যাও তাহলে ডিভাইসটা চালু হয়ে যাবে। সে ড্যানিয়েলকে ডিভাইসটা দিতে বলে, না হলে সেটা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে, যেটা সে চায় না কোনোভাবে হোক। সে বারবার ড্যানিয়েলকে ডিভাইসের উপর বেশি চাপ দিতে বারণ করে। ড্যানিয়েল তখন বুঝতে পারে এইটা যতক্ষণ তার হাতে রয়েছে সে নিরাপদ। এইটা ব্যবহার করে নোয়াকে ব্ল্যাকমেল করে তারই কোম্পানির গাড়ি নিয়ে অতঃপর সে পালিয়ে যায়। জেন কিছুই বুঝতে পারে না তাদের সাথে এসব কি হচ্ছে। সে ড্যানিয়েলকে তার ঘরে ছেড়ে আসতে বলে, কিন্তু নোয়া জেনের ঠিকানা জানে। সে যদি এখন তার ঘরে ফিরে যায় তাহলে তারা আবার তাকে অপহরণ করবে। ড্যানিয়েল জেনকে বলে, আমার একটা জরুরি ফোন করতে হবে, তুমি ততক্ষণ গাড়িটা চালাও। সে জেনকে স্টিয়ারিংয়ের দায়িত্ব দিয়ে ফোন করে হুগো নামের একজনকে। সে তাকে নোয়া এবং তার কার্যকলাপের ব্যাপারে সবটা জানালে হুগো বলে, এখন তোমার দায়িত্ব ডিভাইস এবং বাকি তথ্য সুরক্ষিত রাখা, যাতে নোয়া কোনোভাবেই সেগুলো খুঁজে না পায়। সে তাকে আজ রাতের জন্য কোনো সেফ জায়গায় যেতে বলে এবং কাল সকালে সান্তিয়াগো নামের একজন লোক এসে তাদের হুগোর কাছে নিয়ে যাবে। ড্যানিয়েল হুগোকে বলে, আমার মনে হয় আজই আমাদের সমস্ত তথ্য ইন্টারনেটে ছেড়ে দেওয়া উচিত। তবে হুগো তাকে মানা করে। সে স্পষ্ট জানিয়ে দেয় এখনও সঠিক সময় আসেনি। এখানে বোঝা যায় না তারা ঠিক কি প্রকাশ করার কথা বলছে, যেটা আস্তে আস্তে জানতে পারবে। ড্যানিয়েল ফোন কেটে হুগোর নির্দেশ মতো তার স্মার্টফোন পুরোপুরি ভেঙে দেয়, যাতে নোয়া কোনোভাবেই তাদের খুঁজে না পায়। ড্যানিয়েল বলে, আজ রাতটা আমরা এমন একটা জায়গায় কাটাবো যার ঠিকানা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। তবে আমরা কিন্তু কোনো হোটেল যেতে পারবো না। নোয়ার দল আমাদের ঠিকই খুঁজে বের করে নেবে। তখন জেন বলে সে এমন একটা জায়গা জানে যেখানে তারা আজকের রাতটা নির্ভয়ে কাটাতে পারে, যেটা হলো জেনের পুরনো কনভেন্ট। ওদিকে নোয়া ওয়ার্ডেক্সের অফিসে ফিরে আসে। সে জানতে পারে আজ অফিসে 12 জন কাজে আসেনি, যার মধ্যে একজনের নাম হলো হুগো ওয়েকফিল্ড। অর্থাৎ হুগো আগে নোয়ার কোম্পানিতেই কাজ করত, কিন্তু কোনো কারণে সে কাউকে না জানিয়ে চাকরি ছেড়ে দুটো এলিয়েন ডিভাইস চুরি করে ওয়ার্ডেক্স কোম্পানির 11 জন সদস্য এবং ড্যানিয়েলকে নিয়ে নতুন প্রজেক্টের উপর কাজ শুরু করেছে। সে যে কোনো ফায়ারওয়াল ব্রেক করতে ওস্তাদ, যদিও 3টে ডিভাইসের মধ্যে এখনো একটা নোয়ার কাছেই রয়েছে। এদিকে ড্যানিয়েল ও জেন আশ্রয় নেয় তার পুরনো কনভেন্টে। জেন কনভেন্টে প্রবেশ করা মাত্রই সিস্টার তাকে জড়িয়ে ধরে। সিস্টার ড্যানিয়েলকে বলে, তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি জানি না তুমি কোনো ভালো কাজ করছো নাকি খারাপ, তবে তুমি যেটাই করো জেনের যেন কোনো ক্ষতি না হয়। ড্যানিয়েল জানতে পারে তাদের পরিচয় হওয়ার আগে জেন এই কনভেন্টে নান হিসেবে নিযুক্ত ছিল, যদিও সে এই ব্যাপারে তাকে একবারও জানায়নি। সিস্টার চলে গেলে জেন ড্যানিয়েলকে জিজ্ঞেস করে সে কি চুরি করেছে, যার জন্য নোয়ার লোকজন তাকে পাগলের মতন খুঁজছে। ড্যানিয়েল বলে, আমি আগে প্রায় 19 মাস সাইবার ক্রাইমের জন্য পিটসবার্গ জেলে ছিলাম। তারপর আমি যেদিন ছাড়া পাই সেই দিনই ওয়ার্ডেক্স কোম্পানি আমাকে চাকরি দেয়।
অর্থাৎ হুগোর মতোই ড্যানিয়েলও আগে নোয়ার সাথেই কাজ করত। ড্যানিয়েল আরও জানায় সে গত 8 বছর ধরে ওয়ার্ডেক্সের হয়ে কাজ করছে, কিন্তু 3 মাস আগে সে এমন কিছু তথ্য জানতে পারে যা ওয়ার্ডেক্স কোম্পানি তথা গোটা পৃথিবী থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল, আর তাকেই দায়িত্ব দিয়েছিল সমস্ত তথ্য গোপন রাখার। তবে ড্যানিয়েল বুঝতে পারে এই তথ্য পুরো পৃথিবী তথা মানব জাতির জানা উচিত, তাই সে পুরো পৃথিবীর কাছে ওয়ার্ডেক্সের সত্যিটা তুলে ধরার জন্য নিজের কোম্পানিকে ধোঁকা দিয়ে ওই তথ্য চুরি করেছিল। এই জন্য নোয়া এখন তাকে খুঁজে বেড়াচ্ছে, যদিও ড্যানিয়েল স্পষ্টভাবে জেনকে তথ্যগুলো সম্পর্কে কিছুই জানায় না। অন্যদিকে আমেরিকার কানসাস সিটিতে এনবিসির নিউজ চ্যানেলে কর্মরত আবহাওয়াবিদ মার্গারেট ফেয়ারচাইল্ড প্রতিদিনের মতোই তার কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু হঠাৎ মার্গারেটের ব্যবহার কেমন যেন বদলে যায়। সে তার বয়ফ্রেন্ড জ্যাকসনকে বলে, আমার মনে হয় আমাদের কানসাস সিটি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। যদিও তারা কানসাসে কিছুদিন আগে শিফট করেছে, এর আগে তারা ডেলাসে ছিল, তবে এখন মার্গারেট চায় নিউ ইয়র্ক বা শিকাগোর মতন আরও কোনো বড় শহরে যেতে। তখনই একটা কার্ডিনাল পাখি তাদের বাড়িতে ঢুকে পড়ে। জ্যাকসন পাখিটা দেখে প্রচণ্ড খুশি হলেও মার্গারেটের ব্যবহার আরও পাল্টে যায়। তার শরীর খারাপ করতে শুরু করে। মনে হয় পাখিটা আসার পর থেকেই মার্গারেটের মধ্যে এক রহস্যময় মানসিক শক্তির উদ্ভব হয়েছে। সে এমন সব ভাষায় কথা বলতে শুরু করে যা জ্যাকসন আগে কখনো শোনেনি। এই বিষয়ে তাকে প্রশ্ন করলে মার্গারেট আবার ইংরেজিতে কথা বলতে শুরু করে। তার কথাবার্তা শুনে মনে হয় একটু আগে সে অন্য ভাষায় কি বলছিল তার কিছুই মনে নেই, আর এখন সব কিছুই স্বাভাবিক। মার্গারেট কাজে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ ওভারস্পিডিংয়ের জন্য মার্গারেটকে ধরলে সে তাকে গাড়ির সব পেপারস দেখায়, কিন্তু অফিসার তাকে বারবার গাড়ি থেকে নামতে বলে। যদিও সে গাড়ি থেকে নামে না, বরং বলতে শুরু করে যে আজ অফিসারের দিন সকাল থেকে ভালো যাচ্ছে না। তার স্ত্রী অ্যানা সকালে তাকে যেসব বলেছে সেইটা সে বলতে চায়নি। সারা রাত বাচ্চা সামলানোর পর পর্যাপ্ত ঘুমের অভাবে সবার মেজাজ খিটখিটে হতে পারে, তাই অফিসারের উচিত স্ত্রীর পছন্দের রেড ভেলভেট কাপকেক গিফট দিয়ে আজ রাতে ডিনারের জন্য নিয়ে যাওয়া। সে ক্ষমা চায় না, বরং তার প্রয়োজন জাস্ট একটু শান্তির ঘুম। অফিসার মার্গারেটের কথা শুনে অবাক হয়ে যায়। তার জীবনে আজ কি ঘটেছে সেটা মার্গারেট জানল কি করে। আজ সকালে কার্ডিনাল বাকি আসার পর থেকেই মার্গারেট শুধু অজানা ভাষায় কথা বলছে তা নয়, বরং সে অন্য মানুষের মনের কথাও বুঝতে পারছে। এদিকে স্টুডিওতে ওয়েদার রিপোর্টের আগে গ্লোবাল পলিটিক্স সংক্রান্ত খবরের ব্রডকাস্টিং হচ্ছে। জানতে পারা যায় বর্তমানে পৃথিবীর অবস্থা টালমাটাল। পৃথিবী এখন ভয়াবহ পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। আমেরিকা ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক সংঘাত ক্রমশ বেড়েই চলেছে। পরিস্থিতি এতটাই জটিল যে 1962 কিউবান মিসাইলের পর এত ভয়ঙ্কর অবস্থা আমেরিকা কোনো দিনও দেখেনি। এতক্ষণে মার্গারেট স্টুডিওতে এসে পৌঁছলে তার আসতে অনেকটা দেরি হয়ে যায়। তার প্রোগ্রাম শুরু হতে আর বেশিক্ষণ বাকি নেই। এমন সময় স্টুডিওতে উপস্থিত হয় পার্ক নামের একজন কোরিয়ান লোক। সে অনবরত কোরিয়ান ভাষাতেই কথা বলে যাচ্ছে। পার্ক ইংরাজি জানে না, আর স্টুডিওতে কেউ কোরিয়ান বোঝে না, তবে মার্গারেট পার্কের সব কথা বুঝতে পারে। এইটা দেখে সবাই অবাক যে মার্গারেট কোরিয়ান ভাষা কবে শিখল। তখনই সে আরেকজন মহিলাকে জানায় যে তার এখনই পুলিশকে খবর দেওয়া উচিত। মারিয়া নামের কেউ একজন খুব বিপদে আছে যাকে এসে চেনে। তো সবকিছুর পর অবশেষে আজকের ওয়েদারের লাইভ রিপোর্টিংয়ের শো শুরু হয়, কিন্তু মার্গারেট আচমকা অসুস্থ বোধ করতে শুরু করে এবং সে এক অজানা ভাষায় কথা বলতে থাকে। এক পর্যায়ে মার্গারেট স্টেজে অজ্ঞান হয়ে পড়ে গেলে তাকে হসপিটালে ভর্তি করা হলো। এদিকে হুগোর কথা মতো সান্তিয়াগো পরের দিন সকালে কনভেন্টে জেন আর ড্যানিয়েলকে হুগোর কাছে নিয়ে যাওয়ার জন্য এলে সান্তিয়াগো জানায় সে তাদের একটা সেফ হাউসে নিয়ে যাচ্ছে। তবে সেফ হাউস অবধি পৌঁছানো তাদের পক্ষে সহজ হবে না, কারণ রাস্তায় সবসময় ওয়ার্ড ডেস্কের লোকেরা ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে মার্গারেটের অদ্ভুত ভাষায় টেলিকাস্ট হওয়া ওয়েদার রিপোর্টের ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেটা ওয়ার্ড ডেস্কের নজরে আসে এবং তারা বুঝতে পারে এইটা এলিয়েন ল্যাঙ্গুয়েজ। নোয়া সবাইকে নির্দেশ দেয় মার্গারেটকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে, কারণ সে চায় না তার আগে হুগো মার্গারেটকে খুঁজে পাক। হসপিটালে মার্গারেটের বিভিন্ন টেস্ট করা হয়, তবে সবকিছুই একদম স্বাভাবিক। এমন সময় মার্গারেট হসপিটালের বাইরে কয়েকজন সন্দেহভাজন লোককে দেখতে পায়,
নার্সের কথায় জানতে পারা যায় তারা নাকি FBI এজেন্ট এবং তারা মার্গারেটকে কিছু প্রশ্ন করার জন্য এসছে। কিন্তু সে তাদের মধ্যে একজনের চোখের দিকে তাকালে বুঝতে পারে যে ওরা মিথ্যে বলছে, এরা কোনো FBI এজেন্ট নয়। সে তাদের আরও কাছে গেলে জানতে পারে লোকগুলো ড্যানিয়েল নামের কাউকে নিয়ে কথা বলছে। তারা চায় ড্যানিয়েল যেন শেষ হয়ে যায়। মার্গারেট বুঝতে পারে না ড্যানিয়েল কে এবং কেন তারা তার মৃত্যু কামনা করছে, তবে সে এইটুকু জানে যে এক্ষুনি তাকে হসপিটাল থেকে পালাতে হবে। এদিকে জেন ও ড্যানিয়েল ওয়ার্ড ডেস্কের নজর কাটিয়ে সেফ হাউসে পৌঁছলে তারা হঠাৎ জানলার বাইরে বেশ কয়েকটা হরিণকে দাঁড়িয়ে থাকতে দেখে। তারা স্থির দৃষ্টিতে যেন ড্যানিয়েলের দিকেই চেয়ে আছে। নীরবতা ভেঙে জেন ড্যানিয়েলের থেকে জানতে চায় সে এমন কি তথ্য চুরি করেছে যে তাকে নোয়া এমনভাবে খুঁজে বেড়াচ্ছে। তখন ড্যানিয়েল তাকে সমস্ত সত্যিটা জানায়। সে ওয়ার্ডেক্স কোম্পানি থেকে চুরি করা হার্ড ড্রাইভগুলো প্লে করে। ভিডিওটা ছিল 19 ফেব্রুয়ারি 1973 সালের ফ্লোরিডার হোমস্টেড এয়ারফোর্স বেসের। দেখা যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন সেই সময়ের এক জনপ্রিয় টিভি স্টারের সাথে দেখা করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। সে তাকে এয়ারফোর্সের একটা মর্গে নিয়ে যায় যেখানে রাখা রয়েছে অসংখ্য এলিয়েনের দেহ। এরপর ড্যানিয়েল আরেকটা হার্ড ড্রাইভ প্লে করে। এইটা ছিল একটা জিজ্ঞাসাবাদের ভিডিও, তবে কোনো মানুষের নয়, এক এলিয়েনের। নিউ মেক্সিকোর রসওয়েল শহরে একটা UFO এসে পড়েছিল এবং বিজ্ঞানীরা ঘটনাস্থল থেকে একটা জীবন্ত এলিয়েনকে বন্দি বানায়। তারা ভেবেছিল এলিয়েন পৃথিবী ধ্বংস করার জন্য এসেছে, তাই বিজ্ঞানীরা এলিয়েনটার উপরে বিভিন্ন নিষ্ঠুর টেস্ট করেছিল, যা এতটাই অমানবিক ছিল যে জেন শেষ অবধি পুরো ভিডিওটা পর্যন্ত দেখতে পারে না। এখানে তোমাদের বলে রাখি, মানবজাতির ইতিহাসে আজ অবধি যতবার এলিয়েন ইনভেশনের ঘটনা উঠে এসছে তাদের মধ্যে রোজওয়েলের ইনসিডেন্ট ভীষণ রকম স্ট্রং অ্যান্ড পপুলার। তো ড্যানিয়েল জানায় তার কাছে এরকম অনেক ভিডিও আছে। আসলে ওয়ার্ডেক্স ও ডিফেন্স মিনিস্ট্রি বহু বছর ধরে এলিয়েনদের বন্দি করে তাদের উপর নানান পরীক্ষা চালিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তাদের প্রযুক্তি নকল করার চেষ্টা করছে। আগে সরকার থেকে ফান্ডিংয়ের সেখানে ব্যবস্থা ছিল, কিন্তু বহু বছর আগে সরকার ফান্ডিং বন্ধ করে দেয়। তবে এলিয়েনদের নিয়ে গবেষণা এখনও থামে না, বরং এখন পুরো ব্যাপারটাকে আরও গোপনভাবে কন্টিনিউ করা হচ্ছে। একসময় ড্যানিয়েল নিজেও এর অংশ ছিল, তবে নিষ্ঠুরতা এবং অমানবিকভাবে এলিয়েনদের উপর অত্যাচারের ভিডিও ফুটেজগুলো দেখার পরেই সে ওয়ার্ড ডেস্ক ছেড়ে এখন তাদের সত্যি পুরো দুনিয়ার সামনে প্রকাশ করতে চায়। কিন্তু জেন চায় না যে এই ভিডিওগুলো এখনই পাবলিশ হোক, কারণ এমনিতেই মানুষ এখন যুদ্ধকালীন পরিস্থিতির জন্য বিপর্যস্ত। তারপর এইসব ভিডিও দেখলে তারা হয়তো উপরওয়ালার উপর ভরসা করা ছেড়েই দেবে। অন্যদিকে হসপিটালে জ্যাকসন মার্গারেটকে নিয়ে পালানোর সময় হঠাৎ তার কাছে হুগোর কল আসে। হুগো ইতিমধ্যে মার্গারেটের ভাইরাল ভিডিওটা দেখেছে এবং সে বুঝে গেছে তার সাথে এলিয়েনদের কিছু একটা সংযোগ রয়েছে। হুগো বলে, চিন্তা করো না, আমি তোমার বন্ধু। আমি জানি তোমার সাথে এখন যা যা ঘটছে তা তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি তো ড্যানিয়েলের নামও শুনেছো, তাই না? বেশ, এখন আমার কথা মন দিয়ে শোনো। ওরা তোমার ট্র্যাক করার আগেই তোমার ফোনটা নষ্ট করে দাও, যাতে কেউ তোমার খোঁজ না পায়, এমনকি আমিও না। হুগোর কথা মতো মার্গারেট তার ফোন নষ্ট করে এবং জ্যাকসনকে শহরের উত্তর দিকে যেতে বলে, কারণ তার বিশ্বাস সে উত্তরে ড্যানিয়েলকে খুঁজে পাবে। জ্যাকসন মার্গারেটের সকাল থেকে এই অদ্ভুত পরিবর্তন কিছুই বুঝতে পারছে না, তবু সে তার কথা মতো উত্তর দিকে যেতে শুরু করে। এদিকে নোয়া তার কাছে থাকা এলিয়েন ডিভাইসটার মাধ্যমে টেলিপ্যাথির সাহায্যে ড্যানিয়েলকে খুঁজে বার করার চেষ্টা করে। এই এলিয়েন ডিভাইসটা এতটাই শক্তিশালী যে এইটার মাধ্যমে কাউকে খুঁজে বের করার চেষ্টা করলে সে তার মস্তিষ্কে ঢুকে ব্রেন অ্যাক্সেস করতে পারে। তবে নোয়া অনেক চেষ্টা করলেও সে কোনোভাবে ড্যানিয়েলের সাথে টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করতে পারে না, কারণ সে নাকি একজন এক্সপেরিয়েন্সার, তাই সে কিছুতেই তার মস্তিষ্কে প্রবেশ করতে পারবে না। এখন এই এক্সপেরিয়েন্সার কি সেটার ব্যাপারে পরে আসছি। তবে এখন একমাত্র উপায় ড্যানিয়েলের গার্লফ্রেন্ড জেন। নোয়া এইবার একইভাবে টেলিপ্যাথির মাধ্যমে জেনের মস্তিষ্কে প্রবেশ করার চেষ্টা করে। ওদিকে জেন বুঝতে পারছে যে তার হঠাৎ করে কিছু একটা পরিবর্তন লাগছে, অর্থাৎ নোয়া টেলিপ্যাথির মাধ্যমে তার মস্তিষ্কে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এক পর্যায়ে জেন দেখে তাদের সেফ হাউসের ডাইনিং টেবিলে বসে আছে নোয়া, যদিও সে এখন কিন্তু রয়েছে তার অফিসে। আসলে এই পুরোটাই জেনের মস্তিষ্কের ভ্রম। সে এখন নোয়াকে দেখতে পাচ্ছে এবং সে যা বলছে জেন সেটাই করছে,
কারণ জেন এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই, তার কনসিয়াস মাইন্ড এখন নিয়ন্ত্রণ করছে নোয়া। সে জেনকে তার ঠিকানা ও ড্যানিয়েলের ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় সে বাইরে আছে। তবে জেন বুঝতে পারছে যে তাকে কেউ নিয়ন্ত্রণ করছে, তাই হাতে থাকা একটা ক্রস দিয়ে নিজেকে আহত করে টেলিপ্যাথি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। কিছুক্ষণের জন্য সেটা করতে সক্ষম হলেও নোয়া পুনরায় তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ নেয়। সে আবার তাকে তার ঠিকানা জিজ্ঞেস করে, তবে জেন বলে সে জানে না কোথায় আছে। কিন্তু আজ সকালে কনভেন্ট থেকে আসার সময় সে বেশ কিছু স্ট্রিট সাইন দেখতে পেয়েছিল, যেমন সিলভার স্প্রিং 120 মাইল, সাইকফিল্ডস। এছাড়াও সে আসার পথে একটা নদী দেখেছে। নোয়ার দল জেনের দেওয়া সমস্ত বিবরণ ভালো করে খতিয়ে দেখলে বুঝতে পারে এখন জেন ও ড্যানিয়েল রয়েছে জাস্ট কিছুটা দূরেই একটা ফার্ম হাউসে। নোয়া টেলিপ্যাথি থেকে বেরোনোর আগে তাকে বলে যায়, যদি কোনোভাবে আমরা ড্যানিয়েলকে খুঁজে না পাই তাহলে তোমাকে যেভাবেই হোক ওকে থামাতে হবে। ও যা করতে চাইছে সেটা পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক, তাই প্রয়োজন পড়লে তুমি ওকে শেষ করে দিতেও পিছুবা হবে না। অন্যদিকে হুগো ড্যানিয়েলকে ফোন করে মার্গারেটের ব্যাপারে সবটা জানিয়ে তার রিপোর্টিংয়ের ভিডিও পাঠায়। যদিও অবাক ব্যাপার, ড্যানিয়েল খুব সহজেই মার্গারেটের এলিয়েন ভাষা ডিকোড করে নেয়। সে বুঝতে পারে মার্গারেট কি বলতে চাইছিল, কিন্তু কিভাবে? যখন কেউ তার ভাষা বুঝতেই পারছে না তখন ড্যানিয়েল কিভাবে বুঝল? হুগো মার্গারেট ঠিক কি বলেছে জানতে চাইলে ড্যানিয়েল বলে, মার্গারেট ওয়েদার রিপোর্টিং পড়ার সময় বলছিল তোমরা যেটা জানো না সেইটা নিয়ে ভয় পেও না। তবে কেন সেইটা ড্যানিয়েল বলতে পারে না। হুগো জানায় মার্গারেট এখন কানসাসে থাকে, আর ড্যানিয়েলকেও কাল সেখানে গিয়ে মার্গারেটকে খুঁজে বের করতে হবে। আজ রাতে ওর উচিত জেনকে নিয়ে ফার্ম হাউস থেকে পালিয়ে একটা মোটেলে আশ্রয় নেওয়া, এবং কাল সকালে সান্তিয়াগো তাদের কানসাসে নিয়ে যাবে। এই বলে হুগো ফোনটা কেটে দেয়। কিন্তু হঠাৎ ড্যানিয়েলের চারপাশে থাকা ঘাসগুলো নেতিয়ে পড়ে, আর সেইগুলো একটা বিশেষ সংকেতে পরিণত হয়, ঠিক যেমনটা ওই এলিয়েন ডিভাইসে রয়েছে। এমন সময় তার কাছে একটা কল আসে, যদিও এইবার ফোনের ওই পারে হুগো নেই, বরং আছে মার্গারেট। সে জ্যাকসনের ফোন দিয়ে ড্যানিয়েলকে ফোন করে তাকে ফার্ম হাউসে ফিরে যেতে বারণ করে, কারণ ওয়ার্ড ডেস্কের লোক ইতিমধ্যে জেনকে ব্যবহার করে ফার্ম হাউস অব্দি পৌঁছে গেছে। ড্যানিয়েল বুঝতে পারে না মার্গারেট কিভাবে তার নাম্বার পেল, এমনকি ও কি আদৌ সত্যি বলছে। তাই সে তার কথা না শুনে ফার্ম হাউসে গেলে দেখে মার্গারেট যা বলেছিল সবই ঠিক। ওয়ার্ড ডেস্কের দল ইতিমধ্যে ফার্ম হাউস ঘিরে ফেলেছে, পালানোর কোনো রাস্তা নেই। তবুও ড্যানিয়েল কোনো ক্রমে লুকিয়ে ওয়ার্ড ডেস্কের একটা গাড়ি চুরি করে জেনকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ড্যানিয়েলের আসল বিপদ অপেক্ষা করছে তার গাড়িতেই। জেন, যার উপর এখনো নোয়ার নিয়ন্ত্রণ আছে, সে জেনকে দিয়ে ড্যানিয়েলকে শেষ করতে চায়, কিন্তু শেষ অবধি সে নিজেকে কোনোভাবে সামলে জেনের কাছে থাকা ছুরিটা নিজের হাতের ক্ষতস্থানে বসিয়ে দিলে যন্ত্রণায় চিৎকার করে ওঠে জেন এবং সাথে নোয়া। কারণ এখন জেন যা কিছু অনুভব করতে পারছে সেইটা নোয়াও অনুভব করছে। নোয়া শেষ অবধি বাধ্য হয় হাত থেকে এলিয়েন ডিভাইসটা ফেলে দিতে, আর সাথে সাথেই জেনের মস্তিষ্ক থেকে নোয়ার নিয়ন্ত্রণ সরে যায়। অন্যদিকে ওয়ার্ড ডেস্কের ক্যাসনার নামের একজন কর্মচারী গ্লাভস না পরেই ডিভাইসটা হাত দিলে হঠাৎ করে সে অদৃশ্য হয়ে যায় এবং টেলিপোর্ট হয় এক অন্য জায়গায়। এখান থেকে এইটুকু বোঝা গেল যে এই এলিয়েন ডিভাইসে শুধুমাত্র গ্লাভস পরেই হাত দেওয়া যাবে। এইদিকে ওয়ার্ড ডেস্কের দলবল এখনও ড্যানিয়েলকে পিছু করেই যাচ্ছে। এক পর্যায়ে বাধ্য হয়ে সে গাড়িটা একটা খাদের মধ্যে ফেলে নিজেরা লুকিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়, যাতে ওয়ার্ড ডেস্কের লোকেরা ভাবে তারা দুর্ঘটনায় মারা গেছে। এইদিকে জ্যাকসন মার্গারেটকে একটা পেট্রোল পাম্পে নিয়ে আসলে দেখে চারিদিকে মানুষ ছোটাছুটি করছে। সবাই পালানোর চেষ্টা করছে, কারণ তাদের মনে হয় এখনই হয়তো পুরো পৃথিবীতে যুদ্ধ লাগবে। এতক্ষণে মার্গারেটও অস্থির হয়ে পড়েছে, তাকে এখনই ড্যানিয়েলের সাথে দেখা করতে হবে। কিন্তু জ্যাকসন মনে করছে তার এখন হসপিটাল যাওয়া উচিত, কারণ ওর মানসিক অবস্থা হয়তো ঠিক নেই। যদিও মার্গারেট তাকে বারবার বোঝানোর চেষ্টা করে সে একদম সুস্থ আছে। মার্গারেট তার নতুন মানসিক ক্ষমতার সাহায্যে ড্যানিয়েলের অবস্থান খুঁজে বের করলে বুঝতে পারে ড্যানিয়েল আর উত্তরে নেই, সে এখন আছে পূর্ব দিকে। তাই সে জ্যাকসনকে শহরের পূর্ব দিকে যেতে বললে জ্যাকসন তার কথা না শুনে পেট্রোল পাম্পের ভিতরে গিয়ে মার্গারেটের ডাক্তারকে ফোন করে সবটা জানায়, সাথে তাদের ঠিকানাও ডিসক্লোজ করে দেয়। মার্গারেট যেহেতু এখন সবার মনের কথা আগে থেকে বুঝে যাচ্ছে, তাই সে এইটাও ধরতে পেরেছে যে জ্যাকসন আর তাকে সাহায্য করবে না, তাই সে একা গাড়ি নিয়ে পূর্ব দিকে রওনা দেয়।
কিন্তু সে একটা বাচ্চার কাছে জ্যাকসনের জন্য একটা মেসেজ ছেড়ে যায়। জ্যাকসন পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আসলে সেই বাচ্চাটা বলে মার্গারেট তাকে খুব ভালোবাসে, কিন্তু এখন তাকে ড্যানিয়েলকে বাঁচানো খুবই জরুরি, তাই সে পূর্ব দিকে যাচ্ছে। সময় গড়িয়ে রাত হয়ে আসে। হুগোর কথা মতো ড্যানিয়েল জেনকে নিয়ে একটা মোটেলে আশ্রয় নেয়। সে হুগোকে ফোন করে জানায় সে নাকি হঠাৎ কিছু অদ্ভুত প্রাণী স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা প্রায় স্বপ্নে এসে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক যেমন সেদিন হরিণটা তার দিকে তাকিয়েছিল। তবে ড্যানিয়েল বুঝতে পারছে না ওগুলো আসলে স্বপ্ন নাকি তার পুরনো স্মৃতি। আশ্চর্যের বিষয়, এর আগেও মার্গারেট যখন হসপিটালে ভর্তি ছিল তখন সেও ডাক্তারকে বলেছিল সে নাকি স্বপ্নে কিছু অদ্ভুত প্রাণীকে দেখতে পায়। এমনকি সে বারবার একটা বাড়ির স্বপ্ন দেখে যার নাম হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মার্গারেট আর ড্যানিয়েলের মধ্যে কোনো একটা সংযোগ তো রয়েছে। ড্যানিয়েল তাকে স্পষ্ট জানিয়ে দেয় এইসব নিয়ে এখন সে যেন না ভাবে, কারণ কাল সকালে তাকে যেমন করেই হোক কানসাসে যেতে হবে। শুধু কানসাস কেন, বরং KCXA নিউজ এজেন্সিতেও যেতে হবে যেখানে মার্গারেট কাজ করে। যদিও হুগো তাকে KCXA কেন যেতে বলছে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয় না। ফোনটা রেখে ড্যানিয়েল হোটেলের সব বিল, কি, টেলিফোন, নেম প্লেট লুকিয়ে ফেলে যাতে জেন কোনোভাবেই জানতে না পারে তারা কোন মোটেলে আছে, কারণ সকালের মতন নোয়া হয়তো আবার টেলিপ্যাথির মাধ্যমে তাদের ঠিকানা জেনে যেতে পারে। তাই আগেই সে সব ব্যবস্থা করে রাখছে। সবকিছু লুকিয়ে ড্যানিয়েল জেনের কাছে গিয়ে তাকে মার্গারেটের রিপোর্টিংয়ের ভিডিওটা দেখালে বাকিদের মতোই জেন মার্গারেটের ভাষা বুঝতে পারে না। তখন ড্যানিয়েল বলে সে কিছুদিন ধরেই সমস্ত ভাষা বুঝতে পারছে, সব ভাষা তার কাছে এখন গণিতের মতন, আর সে ওই গণিত সমাধান করেই সব ভাষা রেকটিফাই করছে। ড্যানিয়েলের এইসব কথা জেনের মাথার উপর দিয়ে যায়। সে বলে আমার হাতটা বেঁধে দাও যাতে নোয়া কোনোভাবেই তার মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ নিতে না পারে। ড্যানিয়েল সেই মতন তার হাত পা বেঁধে দেয়, তবে তাতেও শেষ রক্ষা হয় না, কারণ মাঝরাতে হঠাৎ জেন পুনরায় অসুস্থ বোধ করতে শুরু করে এবং তার চোখের মণির রং বদলে যায় ঠিক সকালের মতো। অর্থাৎ নোয়া তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়েছে। আগে থেকেই ড্যানিয়েল মোটেলে সব ঠিকানা লুকিয়ে রাখলেও ঘুমানোর আগে তার হাতে থেকে যায় একটা বিল যেখানে লেখা ছিল মোটেলের নাম ইন্ডিয়ানা মোটেল, আর সেই বিলের দিকেই নজর পড়ে জেনের, যার মাধ্যমে ওয়ার্ডেক্স ড্যানিয়েলের ঠিকানা জেনে যায়। ওইদিকে সান্তিয়াগো রাতেই ড্যানিয়েল আর জেনকে কানসাসে নিয়ে যাওয়ার জন্য আসলে সে মোটেলে পৌঁছতেই দেখে ওয়ার্ডেস্কের দলবল এরই মধ্যে ড্যানিয়েলকে ধরতে ইন্ডিয়ানায় এসে পড়েছে। সে জেনকে নিয়ে পালানোর চেষ্টা করলে এক পর্যায়ে ড্যানিয়েল বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে, তার পক্ষে পালানো সম্ভব নয়। তাই সে জেনকে এলিয়েন ডিভাইসটা দিয়ে তাকে পালিয়ে যেতে বলে। শেষ অবধি ড্যানিয়েল ওয়ার্ডেস্কের হাতে ধরা পড়লে তারা তাকে নিয়ে যায় আমেরিকার মিসৌরিতে ওয়ার্ডেস্কের অফিসের আরেকটা শাখাতে। নোয়া তার থেকে হুগো এবং ডিভাইস কোথায় আছে এইসব ব্যাপারে জানতে চাইলে ড্যানিয়েল কিছুতেই মুখ খোলে না। অপরদিকে মার্গারেট তো ড্যানিয়েলের লোকেশন জানে, তাই সেও পরের দিন সকালে মিসৌরিতে ওয়ার্ডেস্কের অফিসে পৌঁছলে প্রথমে গার্ডরা তাকে ভিতরে ঢুকতে দেয় না। তারা বলে অফিসে ডে কোড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। যদিও মার্গারেট সবই জানে, সে খুব সহজেই একজন গার্ডের চোখের দিকে তাকিয়ে ডে কোড সহ তার ডিটেলস সব কিছুই বলে দেয়। ফলে সে খুব সহজেই অফিসে প্রবেশ করে এবং একজন এজেন্টকে জানায় নোয়া তাকে পাঠিয়েছে ড্যানিয়েলের সাথে দেখা করতে। এইভাবে সে সবাইকে বোকা বানিয়ে ঢুকে পড়ে ইন্টারোগেশন রুমে, যেখানে নোয়া এবং আরও কয়েকজন ড্যানিয়েলকে জেরা করছিল। নোয়া প্রথমে তাকে ড্যানিয়েলের কাছে যেতে বাধা দেয়, কিন্তু পর মুহূর্তে সে মার্গারেটের মধ্যে নিজের মৃত স্ত্রীকে দেখতে পেয়ে ইমোশনাল হয়ে পড়ে। বাকি এজেন্টরা মার্গারেটকে আটকানোর চেষ্টা করলে নোয়া তাদের বাধা দেয়। মার্গারেট ড্যানিয়েলকে উদ্ধার করে অফিস থেকে বের করে আনার সময় যখনই কোনো এজেন্ট তাকে থামানোর চেষ্টা করে তখনই তারা মার্গারেটের মধ্যে নিজেদের আপনজনকে দেখতে পায়। কেউ তার মৃত বাবা, কেউ তার মৃত মেয়েকে। নোয়া দূর থেকে সব চুপচাপ দেখতে থাকে। মার্গারেট ড্যানিয়েলকে ওয়ার্ডেক্সের হাত থেকে বাঁচিয়ে কানসাস শহরের দিকে রওনা দিলে নোয়ার সহযোগী ক্যাসপার তাদের পিছু নেয়। পথে যেতে যেতে মার্গারেট ড্যানিয়েলকে বলে আমি কারো চোখের দিকে তাকালেই তার মনের অতীতের সব কথা জেনে যাচ্ছি। তখন আমি নিজের মধ্যে থাকি না, যেমন এখন আমি তোমার ব্যাপারে সবই জানি।
যদিও চিন্তার কোনো কারণ নেই, জেন নিরাপদেই আছে। মার্গারেট আরও বলে, এই সব কিছু শুরু হয়েছে যখন থেকে আমার বাড়িতে কার্ডিনাল পাখিটা ঢুকেছিল। তখন অবাক হয়ে ড্যানিয়েল বলে, আমার যখন 20 বছর বয়স ছিল তখন একদিন রাতে আমিও জানলার বাইরে একটা কার্ডিনাল পাখি দেখতে পেয়েছিলাম, এবং তারপর থেকে সব কিছু বদলে যায়। আমি মাঝের মধ্যে অদ্ভুত স্বপ্ন দেখি, আর যে কোনো ভাষা খুবই সহজে ডিকোড করতে পারি। এমন সময় পিছু করে সেখানে উপস্থিত হয় ক্যাসপারের গাড়ি। সে মার্গারেটের গাড়ি পিছন থেকে ধাক্কা মেরে একটা মালগাড়ির সাথে সংঘর্ষ ঘটিয়ে তাদের দুজনকে শেষ করতে চায়। যদিও শেষ মুহূর্তে ড্যানিয়েল কোনো ক্রমে মার্গারেটকে গাড়ি থেকে বের করে দুজনেই চলন্ত মালগাড়িতে উঠে প্রাণ বাঁচায়। তবে মালগাড়ির ভিতরে হঠাৎ মার্গারেটের প্যানিক অ্যাটাক হয়। তার মনে হয় যে বাবার মতন তারও হয়তো পার্কিনসন রোগ রয়েছে। তবে শেষ অবধি ড্যানিয়েল তাকে কোনোভাবে শান্ত করে। অন্যদিকে নোয়া আবার টেলিপ্যাথির মাধ্যমে হুগোর সাথে যোগাযোগ করে তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নেয়। হুগো তাকে সতর্ক করে বলে সে ডিভাইসের সঠিক ব্যবহার জানে না, এটা কোনো বাচ্চাদের খেলনা নয় যে যখন তখন সেটাকে ব্যবহার করবে। নোয়া জানতে পারে ড্যানিয়েল সত্যি একজন এক্সপেরিয়েন্সার, তাই ওর মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে, যার কারণে নোয়া টেলিপ্যাথির মাধ্যমে তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিতে পারে না। হুগো আর নোয়ার কথোপকথন থেকে জানা যায় যে হুগো প্রায় 5 বছর আগে ভিভো 17 নামের একজন এলিয়েনকে পালিয়ে যেতে সাহায্য করলে সে জানতে পারে তাদের উদ্দেশ্য পৃথিবীকে কবজা করা ছিল না, বরং তারা মানুষের মধ্যে সহানুভূতি জাগানোর জন্যেই পৃথিবীতে এসেছিল, যা বর্তমানে মানুষের মধ্যে না থাকার কারণে কিছু বছর পর বিভিন্ন কারণে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে। যদিও 5 বছর ধরে হুগো ভিভো 17-এর বিষয়টা নোয়ার থেকে লুকিয়ে রেখে তাকে মিথ্যে বলে ওয়ার্ড ডেস্কের হয়েই কাজ করে যাচ্ছিল, কারণ নোয়া স্ত্রী মারা যাওয়ার পর থেকে এসে বদলে যায়, তার মধ্যে যেন সব অনুভূতি হারিয়ে গেছিল। তাই হুগো যদি তাকে বলতো তাহলে হয়তো নোয়া ভিভো 17কেও শেষ করে তার উপর এক্সপেরিমেন্ট চালাতো। হুগো চায় 79 বছর ধরে ওয়ার্ড ডেস্ক যে সত্যটা গোটা মানবজাতির কাছে লুকিয়ে রেখেছে তা পুরো বিশ্বের সামনে প্রকাশ করতে। যদিও নোয়া জেনের মতোই মনে করে যে মানুষ এখনো এলিয়েনদের বিষয়ে জানার জন্য তৈরি নয়। এলিয়েন একটা ভাইরাসের মতন, যাকে প্রতিরোধ করার ক্ষমতা সাধারণ মানুষদের মধ্যে নেই। তারা এখন সহানুভূতির মানেই বোঝে না। মানুষ মানুষকে শোনার মতন ধৈর্য হারিয়ে ফেলেছে, তাই পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ভয়ানক যুদ্ধ। এমন সময় হুগোর অফিসে তার 2জন কর্মচারী ঢুকে পড়লে নোয়া চিনতে পারে এরা আগে ওয়ার্ড ডেস্কের হয়েই কাজ করত। ওই 2জন কর্মীকে দেখা মাত্রই নোয়া তাদের ট্র্যাকিং করে হুগোর ঠিকানা বের করে। এদিকে জেন কনভেন্টের সিস্টার মৌরাকে ফোন করে জানতে চায় যে জেনেসিস অনুযায়ী মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু এটার কি কোনো সম্ভাবনা আছে যে মানুষের থেকেও সর্বশ্রেষ্ঠ কোনো প্রজাতি এক্সিস্ট করে? তখন সিস্টার জানায় জেনেসিস শুধুমাত্র পৃথিবীর কথা বলে, সেই অনুযায়ী মানুষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। তবে পৃথিবী বাদে আরও অনেক গ্যালাক্সি আছে যেখানে মানুষ বাদেও অন্যান্য প্রাণীরা বসবাস করে, আর হতে পারে তাদের মধ্যে কোনো প্রজাতি হয়তো মানুষের থেকেও শ্রেষ্ঠ। এইটা শুনে জেন অবাক হয়ে যায়, কারণ সাধারণ মানুষ যদি জানতে পারে যে তারা শুধু পৃথিবীতেই শ্রেষ্ঠ, পুরো ব্রহ্মাণ্ডের নয়, তাহলে তো সবার ঈশ্বরের উপর থেকে ভরসাই উঠে যাবে। কিন্তু সিস্টার মৌরা জানায় ঈশ্বরের উপর ভরসা মানুষের কোনো দিনই উঠবে না, কারণ জেন আদতে ঈশ্বরের শক্তির উপর নয়, বরং মানুষের ভক্তির উপর সন্দেহ করছে। ওইদিকে মার্গারেট আর ড্যানিয়েল এতক্ষণে মালগাড়ি থেকে নেমে শহরের দিকে যেতে শুরু করে। ড্যানিয়েল মার্গারেটের থেকে তার ছোটবেলার কথা জানতে চায়, যেটা নাকি তার মনেই নেই। তবে কিছু বলার আগেই মার্গারেট দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা শেয়াল। একটু পরে শিয়ালটা পালিয়ে গেলে তাদের সাথে দেখা হয় সান্তিয়াগো। সে ড্যানিয়েল ও মার্গারেটকে নিয়ে যায় হুগোর অফিসে। অবশেষে ড্যানিয়েল ও মার্গারেটের সাথে হুগোর দেখা হলো। মার্গারেট হুগোর দলের সবাইকে চিনতে পারে। এমন সময় সে লক্ষ্য করে যে হুগো তার অফিসে অবিকল মার্গারেটের ছোটবেলার বাড়ির মতন দেখতে একটা ক্লোন ঘর তৈরি করেছে, যেখানে ঝোলানো আছে বেশ কিছু খেলনা ও কার্ডিনাল পাখি। আসলে মার্গারেটের 10 বছর বয়সের আগে তার ছোটবেলার কোনো স্মৃতি মনে নেই, তাই হুগো জানতে চায় মার্গারেটের ছোটবেলায় এমন কি হয়েছিল যাতে সে এখন হঠাৎ করে সবার মনের কথা বুঝতে পারছে এবং মানুষের মধ্যে সহানুভূতির মতন হারিয়ে যাওয়া সেই অনুভূতি সৃষ্টি করতে পারছে।
এই ঘরটা হলো একটা প্যাসেজের মতন, যেখানে মার্গারেট তার সব হারিয়ে যাওয়া স্মৃতি মনে করতে পারবে, যার সাথে কোনোভাবে ড্যানিয়েলও জড়িয়ে। কিন্তু মার্গারেট কিছুতেই তার পুরনো অতীত মনে করতে না চাইলে হুগো বলে 1996 সালের 23শে ফেব্রুয়ারি মার্গারেট ও ড্যানিয়েলের সাথে এমন কিছু হয়েছিল যা তাদের দুজনের স্মৃতি থেকে সম্পূর্ণভাবে মুছে গেছে। এর আগের কোনো কথাই এখন তাদের মনে নেই। এলিয়েনরা নিশ্চয়ই সেদিন তাদের দুজনকে আলাদা কোনো শক্তি দিয়েছিল। একজন গণিতের সমাধান ব্যবহার করে পৃথিবীর সব ভাষা বুঝতে পারবে, অর্থাৎ এক্সপেরিয়েন্সার, আর অন্যজন মানুষের মনের ভাষা বুঝতে পারবে, যা মার্গারেটের সক্রিয় হয়েছে গতকাল ঘরে কার্ডিনাল পাখি আসার পর, আর ড্যানিয়েলের হয়েছে 15 বছর আগে, যখন সে জানলায় ওই একই কার্ডিনাল পাখি দেখতে পেয়েছিল। অবশেষে মার্গারেট তার অতীতের পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে রাজি হয়। সে এবং ড্যানিয়েল এলিয়েন ডিভাইসের মাধ্যমে এরপর অতীতে ফিরে যায়। দেখতে পায় এক রাতে যখন মার্গারেট তার ছোটবেলার বাড়িতে ঘুমোচ্ছিল, তখনই হঠাৎ কিছু প্রাণী এবং একটা কার্ডিনাল পাখি ঘরে প্রবেশ করে তাকে ঘুম থেকে তুললে সে তাদের পিছু করে পৌঁছে যায় হ্যান্সেল ও গ্রেটেল হাউসে। মার্গারেট সেখানে ছোট্ট ড্যানিয়েলকেও দেখতে পায় এবং বুঝতে পারে সে এতক্ষণ যে প্রাণী বা কার্ডিনাল পাখির পিছু করছিল তারা সবাই এলিয়েন। তারা বিভিন্ন পশু পাখির রূপ নিয়ে এসেছিল যাতে বাচ্চা ড্যানিয়েল ও ছোট্ট মার্গারেট তাদের দেখে ভয় না পায়। এলিয়েনরা তাদের এক বিশেষ উপায় অসংখ্য এলিয়েন ডিভাইসের একটা বলয় ব্যবহার করে তাদের দুজনকে বিশেষ ক্ষমতা দেয়, যা একে অপরের পরিপূরক। এই ডিভাইসের বলয়ের মধ্যে থেকে দুটো ডিভাইস রয়েছে ড্যানিয়েলের কাছে এবং আরেকটা আছে ওয়ার্ড ডেস্কের কাছে। তো সমস্ত স্মৃতি ফিরে পাওয়ার পর মার্গারেট বুঝতে পারে কেন সে হঠাৎ অদ্ভুত ব্যবহার করছিল এবং কিভাবে সে সবার মনের কথা জানতে পারছিল। এমনকি এই এলিয়েন ডিভাইসগুলো ব্যবহার করার জন্য বাকিদের মতন তাদের গ্লাভস পরতেও হয় না, তারা খালি হাতে এই ডিভাইসটা ব্যবহার করতে পারে। ওদিকে নোয়া আগেই হুগোর ঠিকানা জানতে পেরে যাওয়ায় তারা ইতিমধ্যে হুগোর অফিসে পৌঁছলে চারিদিক ঘিরে ফেলে এবং মার্গারেট এলিয়েন ডিভাইসের সাহায্যে তখনই নিজেদের অদৃশ্য করে দেয়। অর্থাৎ এই ডিভাইসটা শুধুমাত্র টেলিপ্যাথির জন্য নয়, বরং এর আরও অনেক ব্যবহার রয়েছে যা কেবল ড্যানিয়েল আর মার্গারেট জানে। নোয়া ও তার দল হুগোর অফিসের ভিতরে প্রবেশ করলে তারা কনস্ট্রাকশন সাইট ছাড়ার কিছুই দেখতে পায় না। তারা সেখান থেকে আগে যাওয়ার চেষ্টা করলে সবাই অদৃশ্য দেওয়ালের সাথে ধাক্কা খায়। কেউ তাদের সাথে কি হচ্ছে সেখানে বুঝতে না পারলেও নোয়া ধরে ফেলে যে এসব মার্গারেট এবং ড্যানিয়েল করছে, কিন্তু সে তাও তাদের কিছুতেই ধরতে পারবে না। আর এই সুযোগকে কাজে লাগিয়েই হুগো সবাইকে নিয়ে ট্রাকে করে পৌঁছে যায় KCXCর অফিসে। যদিও অতিরিক্ত চাপের ফলে পথেই ডিভাইসের কার্যকারিতা নষ্ট হয়ে গেলে এখন সবাই তাদের দেখতে পেয়ে যায়। হুগো ঠিক করেছে তারা KCXC টেলিভিশন স্টেশন থেকে এলিয়েন এবং ওয়ার্ড ডেস্কের গোপন গবেষণার ব্যাপারে আজ সম্পূর্ণ সত্যিটা লাইভ টেলিকাস্ট করবে। তাই আজকের দিনটা হলো সেই বহু প্রতীক্ষিত ডিসক্লোজার ডে। স্টেশনে মার্গারেটের সাথে দেখা হয় সেই পুলিশ অফিসারের যে গতকাল তাকে স্পিডিংয়ের জন্য ধরেছিল। অফিসার মার্গারেটকে দেখা মাত্রই প্রচণ্ড খুশি হয়, তার চোখে কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। অতঃপর মার্গারেট কোম্পানির ডিরেক্টর ক্লের সাথে দেখা করে তাকে বলে, তোমার ছেলে সত্যিই খুব ভালো ছেলে, ও না বললেও কাল তোমাকে ওর খুবই প্রয়োজন। ঠিক তখনই মার্গারেটের সহকর্মী এসে বলে যে কাল সে তার কথা মতো পুলিশকে ফোন করেছিল এবং এখন মারিয়া সুরক্ষিত আছে, তবে এখন তাদের হাতে আর বেশি সময় নেই। ওয়ার্ড ডেস্ক এখানে পৌঁছানোর আগেই তাদের সমস্ত সত্য সম্প্রচার করতে হবে। ড্যানিয়েল এবং হুগো কন্ট্রোল রুমে যায় তাদের কাছে থাকা গত ৭৯ বছরের এলিয়েনদের উপর করা ওয়ার্ড ডেস্কের বিভিন্ন গবেষণার ভিডিও ফুটেজ প্রকাশ করতে, আর মার্গারেট যায় সঞ্চালকের সিটে। কিন্তু তারা সবকিছু প্রকাশের আগে নোয়ার লোকেরা KCXC স্টেশনে পৌঁছে সমস্ত ইমার্জেন্সি জেনারেটর নষ্ট করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তখনই জেন এসে তার কাছে থাকা দ্বিতীয় এলিয়েন ডিভাইসটা যা গতরাতে পালানোর সময় ড্যানিয়েল তাকে দিয়েছিল সেটা মার্গারেটকে দিয়ে দেয়। মার্গারেট সেই এলিয়েন ডিভাইস ব্যবহার করে খুবই সহজেই আবার বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনলে সব কিছু ব্যর্থ হতে দেখে অবশেষে নোয়া হার মেনে একটা চেয়ারে বসে পড়ে। সে এতদিন চোর পুলিশের লড়াইয়ে ক্লান্ত, যদিও তার এই সিদ্ধান্তে ক্যাসপার মোটেই খুশি নয়। অপরদিকে ড্যানিয়েলের নির্দেশে কন্ট্রোল রুম পরিচালক নিউ ইয়র্ক কন্ট্রোলে ফোন করে এলিয়েনদের সত্যিটা
পুরো পৃথিবীর কাছে সম্প্রচার করার জন্য বলে, যাতে শুধু কানসাস নয় বরং পুরো পৃথিবী ওয়ার্ড ডেস্কের ব্যাপারে জানতে পারে। কিছুক্ষণের মধ্যেই মার্গারেট লাইভ টেলিকাস্ট শুরু করে। মার্গারেট ওয়ার্ড ডেস্কে সব গোপন তথ্য প্রকাশ করে, যে কিভাবে তারা জীবন্ত এলিয়েনদের ধরে তাদের উপর অত্যাচার করে এলিয়েনদের মৃতদেহ মর্গে সংরক্ষণ করে রাখত। এরপর প্রমাণস্বরূপ ড্যানিয়েল ওয়ার্ড ডেস্ক থেকেই চুরি করা সমস্ত ভিডিও স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেয়। সমস্ত সংবাদ মাধ্যম সেই ফুটেজ দেখতে থাকে। 1947 সালে রোজওয়েল ইনসিডেন্টে কিভাবে এলিয়েনরা প্রথমবারের মতন পৃথিবীতে আসে এবং তাদের সাথে কি করা হয়েছিল। এছাড়াও দেখানো হয় 1965 সালের পেনসিলভেনিয়ার ঘটনা, যখন এলিয়েনরা দ্বিতীয়বারের মতন পৃথিবীতে ক্র্যাশ করে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন জীবিত ছিল, যাদের পরবর্তীকালে উদ্ধার করা হয়। এই ভিডিওগুলো এক মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পুরো পৃথিবীর মানুষ প্রথমবারের মতন এলিয়েনদের অস্তিত্বের অকাট্য প্রমাণ দেখতে পায়। এইসব ভিডিও দেখে আসন্ন পারমাণবিক যুদ্ধ পর্যন্ত থমকে দাঁড়ায়। এতদিন মানুষ যাদের কল্পবিজ্ঞান ভাবত, আজ তাদেরই এমন করুণ অবস্থা দেখে বহুদিন পর ক্ষমতার লোভ নয়, বরং সবার মধ্যে একটাই অনুভূতি প্রকাশ পায়, যা হলো সহমর্মিতা এবং সহানুভূতি। শেষে হুগো ভিভো 17কে স্টুডিওতে নিয়ে আসে, যাকে একসময় সে ওয়ার্ড ডেস্কের হাত থেকে পালাতে সাহায্য করেছিল। ভিভো 17 ড্যানিয়েলের কানে ফিসফিস করে কিছু একটা বললে ড্যানিয়েল সেই বার্তা মার্গারেটকে জানায়। অতঃপর মার্গারেট ক্যামেরার সামনে এসে পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে একটাই কথা বলে, লিসেন, যার প্রকৃত অর্থ একে অপরকে মন থেকে ধৈর্য ধরে শোনো, ভয় নয় সহমর্মিতা বেছে নাও। মানুষ যদি একে অপরকে সত্যি শুনতে শেখে, তাহলে যুদ্ধ আর ধর্মীয় হানাহানির প্রয়োজন হবে না। আর এই সুন্দর বার্তার সাথেই শেষ হয় আজকের এই মাস্টারপিস মুভি ডিসক্লোজার ডে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে হাইপ বাটনে ক্লিক করে দাও। আর যারা নতুন আসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সাথে কথা বলতে হলে ডেসক্রিপশনে দেওয়া আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক চেক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।